আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। মাত্রই ম্যাচটা শেষ হয়েছে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড, এবং বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতে এই সিরিজের সমতায় ফিরলো। যে কাজটা খুব সহজে হওয়ার কথা, মানে একটা প্লেটে ভাত আছে, ভাত আপনি এভাবে খাবেন, এভাবে না খেয়ে আপনি ওই যে মাথার পেছন থেকে ঘুরিয়ে অনেক কষ্ট করে যদি খান, সেভাবে করে বাংলাদেশ আসলে ম্যাচটা জিতেছে। এবং বেশ কিছু পরিস্থিতি এমন হয়ে গেছিল, প্রথম 10 ওভার শেষে মনে হচ্ছিল বাংলাদেশ কমফোর্টেবল আছে। যখন লিটন দাসও আউট হয়ে গেলেন, তখনও মনে হচ্ছিল যে ঠিক আছে, বাংলাদেশ কমফোর্টেবল আছে। 3টা উইকেট পড়ে যাওয়ার পরও সাইফ হাসান আছেন, হৃদয় নেমেছেন মাত্র। এরপর আরও অনেকগুলো ব্যাটার বাকি ছিলেন, সোহান বাকি ছিলেন, শেখ মেহেদী বাকি ছিলেন। সো মনেই হয়নি যে বাংলাদেশ এই রান চেসটা নিতে পারবে না। এবং একটা পর্যায়ে এমন ছিল যে 30 বল থেকে 33 রান লাগে, এরকম একটা ইকুয়েশন। সেই জায়গা থেকেও ম্যাচটাকে শেষ ওভারে নিয়ে শেষ 3 বলের ভেতরে 1 রান লাগবে এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশকে নিতে হয়েছে, এবং 4 উইকেটের জয় বাংলাদেশ পেয়েছে। সো ওভারঅল আবারও কিন্তু একটা প্রমাণ আমরা পেয়ে গেলাম যে সহজ ম্যাচটাও কিভাবে আমরা কঠিন বানিয়ে ফেলি। আমাদের ব্যাটাররা কিন্তু সেই কাজে অনেকটাই অভ্যস্ত এবং অনেকটাই ন্যাচারাল একটা ব্যাপার হয়ে গেছে আমাদের জন্য। আমরা যারা সমর্থক আছি, যারা বাংলাদেশের খেলাটা দেখি, আমাদের জন্য এটা খুবই নর্মাল যে আমরা জানি যে আমাদের যদি 30 বলে 33 রানও লাগে, সেই সিচুয়েশনটাকেও কিভাবে ঘোলাটে বানানো যায় এটা বাংলাদেশ দল করে দেখাতে পারে। এবং এইটার পেছনে আমার মনে হয় একটা আলাদা রকম নার্ভাসনেস যেই জিনিসটা সেটা কাজ করে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে, যে এই রানও কি আমরা করতে পারবো কিনা। একটু বেশি সাবধানী আমরা হয়ে গেলাম, সেই বেশি সাবধানী হতে গিয়ে নিজেদের উইকেটটা দিয়ে আসলাম, কিংবা প্যানিক বাটনে ক্লিক করলাম, প্যানিক বাটনে ক্লিক করলে প্যানিক করলাম, প্যানিক করে আরও নতুন একজন ব্যাটারকে বিপদের মুখে ফেললাম। বোলাররাও, ফিল্ডাররাও একটু ইন্সপায়ার্ড হয়ে গেলো প্রতিপক্ষের, তারাও আর একটু চাপ দিয়ে ধরলো। সো ইটস ডিফিকাল্ট। এবং বাংলাদেশ তারা যে আসলে চেজিং টিম না, খুব একটা চেজিংয়ে যে তারা কমফোর্টেবল না, সে ব্যাপারটা আরও একবার আমরা আজকে প্রমাণ পেয়ে গেলাম। স্কোরটা যখনই 150 ক্রস করে যায়, প্রতিপক্ষ যখনই বাংলাদেশের এগেনস্টে যে কোনো ধরনের উইকেটে 150 প্লাস স্কোর করে ফেলে, তখনই কিন্তু বাংলাদেশের জন্য ওই রানটা চেস করা একেবারে যে সহজ হয়ে যায় ব্যাপারটা এরকম না, খুব কঠিন হতেই থাকে। শুরুতে ভালো একটা স্টার্ট পাওয়ার পরও বাংলাদেশ যেভাবে আসলে ফাম্বল করছিল শেষ দিকে এসে, একটা পর্যায়ে এমন হয়েছে যে শেষ 24 বল থেকে মাত্র 25 রান এসেছে, 4টা উইকেট পড়েছে। এবং সেটা ছিল এমন একটা অবস্থা থেকে যখন বাংলাদেশ খুব বেশি আর রান বাকি নেই করার। লিটন দাস এবং সাইফ তারা তখন খুব ভালো ব্যাটিং করছিলেন, একটা 50 রানের পার্টনারশিপ করেছিলেন। তার আগে লিটন দাস এবং ইমন একটা 50+ পার্টনারশিপ করেছেন। সো দুটো 50+ পার্টনারশিপ হয়ে যাওয়ার পরও 171 রান চেস করতে এত কষ্ট করতে হবে, সেটা আসলে বাংলাদেশের ব্যাটিং দেখলে আপনি বিশ্বাস করবেন ব্যাপারটা। প্রথমে যদি আমরা বোলারদের দিকে যাই, বোলাররা আসলে কি করেছেন। আয়ারল্যান্ড ডেফিনেটলি টস জিতে আবারও ব্যাটিংই নিয়েছে আগে, কারণ তারা জানে যে গত ম্যাচটায় যেভাবে বাংলাদেশ রান চেজে ফাম্বল করেছে, আয়ারল্যান্ডের প্ল্যান এটাই ছিল যে একটা 160 170 প্লাস স্কোর করে ফেললে তাহলে বাংলাদেশকে বিপদে ফেলা যেতে পারে, প্রথম ম্যাচটার মতোই। শুরুও করেছে আয়ারল্যান্ড সেভাবেই। টিম টেক্টর, পল স্টার্লিং, তারা কিন্তু দুর্দান্ত একটা শুরু পেয়ে গিয়েছিলেন। স্টার্লিং তো উড়াধুরা পেটাচ্ছিলেন, তিনি 200-র উপর স্ট্রাইক রেট মেনটেন করে 39 রান তিনি করেছেন। লরকান টাকার, হ্যারি টেক্টর সবাই কন্ট্রিবিউট করেছেন। শুরুতে যতটা আগ্রাসী ছিল আয়ারল্যান্ড, প্রথম 12 ওভারের ভিতরে তারা 100 রানে পৌঁছে যায়, এবং তখন মনে হচ্ছিল যে উইকেট যেহেতু আরও 6টা তাদের হাতে আছে, সেখান থেকে কিন্তু তারা ওই 200-র কাছাকাছিও চলে যেতে পারে। বাট বাংলাদেশ সেকেন্ড হাফ অফ দেয়ার বোলিং ইনিংস মোটামুটি ভালো বোলিং করেছে। শেখ মেহেদী তার ফিরে আসাটাকে রাঙিয়েছেন, রিশাদের জায়গায় আজকে তাকে সুযোগ দেওয়া হয়েছিল, তিনি 3 উইকেট পেয়েছেন 25 রান খরচ করে। সো তার বোলিংটা বেশ ভালো গেছে, 4 ওভারের স্পেল। নাসুম খুব একটা খরুচে গত ম্যাচের মতো না হলেও মোটামুটি তার তুলনায় এক্সপেন্সিভই ছিলেন পাওয়ার প্লের ভেতরে। আজকেও নাসুম কিন্তু এক্সপেন্সিভ ছিলেন শুরুর দিকটায়, পরবর্তীতে তিনি একটা কামব্যাক করেছেন। মুস্তাফিজুর রহমানের আজকে দিনটা আবার ভালো যায়নি, সাধারণত তিনি খুবই ভালো ইকোনমিতে বল করেছেন। এই পুরো বছরটাতেই মুস্তাফিজের ইকোনমিটা ঈর্ষণীয় ছিল, দুর্দান্ত ছিল। মাত্র 18টা উইকেট তিনি পেয়েছেন এই পুরো বছরে টি-20 আইতে, তবে ইকোনমিটা তার 7-এর নিচে তিনি রাখতে পেরেছেন, যেটা অসাধারণ একটা ফিট বলা যায়। সো আজকে একটা অফ ডে ছিল মুস্তাফিজের জন্য বলা যায়, এবং তাকে বেটার ডিল করেছেন আইরিশ ব্যাটাররা। সেখান থেকেও একটা ব্যাপার আমরা বুঝতে পারি যে আসলে আইরিশ ব্যাটাররা বা আইরিশ বোলাররাও তারা কিন্তু খুব কুইক লার্নার্স, খুব জলদি তারা বুঝে ফেলেন, শিখে ফেলেন, আগের ভুলটা তারা রিপিট করতে চান না। এই কারণে মুস্তাফিজ তিনি কিন্তু আজকে মার খেয়েছেন, এবং তার এগেনস্ট আইরিশ ব্যাটাররা বেশ সফল হয়েছিল। সাইফুদ্দিনকে আজকে সুযোগ দেওয়া হয়েছিল। আমি আজকের এই ম্যাচের আগে আমার প্রিভিউতে বলেছিলাম যে সাইফুদ্দিনকে শুধু সুযোগ দেয়া না, মানে দেওয়ার জন্য দেওয়া না, সাইফুদ্দিনকে নিয়ে আসলে একটা প্ল্যানই করা উচিত বাংলাদেশের, যে টি-20 সেট আপে অ্যাজ আ ব্যাটার নাম্বার 7, যেহেতু শামীম পাটোয়ারিকে আপনারা ক্যারি করতে চাইছেন না, তার বোলিংটা পার্ট টাইম বোলারের মতো, তার ব্যাটিংটাও আপনি তার উপর ডিপেন্ড করতে পারছেন না, তবে ওই লোয়ার অর্ডারে 6 বা 7-এ একজন লেফট হ্যান্ডেড ব্যাটার প্রয়োজন একটা দলের ভেতরে, এবং যিনি প্রথম বল থেকেই স্ট্রাইক করতে পারবেন। অন্যান্য অনেক ব্যাটাররা আছেন যাদের কিন্তু সময় লাগে। ফর এক্সাম্পল, নুরুল হাসান সোহানকে আপনি একটা লম্বা ইনিংস খেলার সময় দেন, তিনি কিছুক্ষণ সময় থিতু হয়ে পরবর্তীতে হয়তো চালিয়ে খেলতে পারবেন।
তাওহিদ হৃদয় ঠিক একই কেস, একটু সময় নিয়ে পরবর্তীতে তিনি অ্যাক্সেলারেট করবেন। লিটন দাসকেও সিমিলার একটা পন্থায় আমরা দেখি, স্পেশালি যদি পাওয়ার প্লের পরে তিনি নামেন তখন তারও কিন্তু একটু সময় লাগে, তারপর তিনি হিট করা শুরু করেন। সো নেমেই ইমিডিয়েটলি হিট করতে পারবেন ওই ক্যালিবারের ব্যাটার কি বাংলাদেশের এই দলটায় রয়েছে কিনা ব্যাটিং ইউনিটে, সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। জাকের আলীকে একটা সময় মনে হতো যে তিনি নেমে মারতে পারেন, শামীম পাটোয়ারি তিনিও একই ধরনের একজন ব্যাটার, যে লেট অর্ডারে এরকম একজন যিনি প্রথম বল থেকে মেরে খেলতে পারবেন এবং তার উপর আপনি ট্রাস্ট রাখতে পারবেন, অন্তত তার ব্যাটিংয়ের বেসিক্সটা ঠিকঠাক আছে ওরকম একটা জায়গায়। তো সাইফুদ্দিন আমার কাছে মনে হয় না যে তার ব্যাটিংয়ের বেসিক নিয়ে খুব বেশি প্রশ্ন অনেকে করেছে তার পুরো ব্যাটিং ক্যারিয়ারে। আমার কাছে আফসোসের ব্যাপার এটাই থাকে যে সাইফুদ্দিনকে এনাফ ব্যাটিংয়ের সুযোগ দেয়া হয়নি। বিশ্বকাপের মঞ্চে যিনি কিনা ইন্ডিয়ার মতো একটা বোলিংয়ের এগেনস্টে 50 রান করতে পারেন, এবং তিনি অফ সাইড লেগ সাইড দুই দিকেই শট খেলতে পারেন, তার পাওয়ার আছে আমরা জানি, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ভালো খেলতে পারেন, অ্যাক্রস দ্য লাইন গিয়ে তিনি লেগ সাইডেও ভালো খেলতে পারেন, কাভারের উপর দিয়ে স্কোয়ার অঞ্চলগুলো দিয়েও কিন্তু ভালো শটস খেলতে পারেন। সো তার ওভারঅল ব্যাটিংটা খুবই আন্ডার ইউটিলাইজড আমার কাছে সবসময় মনে হয়েছে, এবং এই জায়গাটাতেই সাইফুদ্দিনকে বাংলাদেশ অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে ইউজ করতে পারেনি। আজকে তিনি যখন সুযোগ পেলেন, মূলত তাকে বোলার হিসেবে সুযোগ দেওয়া হয়েছিল, শরীফুলের জায়গায় সাইফুদ্দিন আজকে জায়গা পেয়েছেন। বাংলাদেশ দল 3টা চেঞ্জ করেছিল। সো একটা চেঞ্জ ছিল জাকেরের জায়গায় সোহান, লাইক ফর লাইক, একটা চেঞ্জ ছিল শেখ মেহেদী রিশাদের জায়গায়, এবং আরেকটা পরিবর্তন ছিল সাইফুদ্দিন ঢুকেছেন শরীফুলের জায়গায়। এবং সেটা করে যেটা হয়েছে, বাংলাদেশ ডেথ ওভার্সে সাইফুদ্দিনকে একটু বেটার ব্যবহার করার চেষ্টা করেছে। যদিও সাইফুদ্দিন এক্সপেন্সিভ ছিলেন, 4 ওভারে 40 রান দিয়েছেন, তবে সাইফুদ্দিন তিনি ব্যাটিংয়ে কি করতে পারেন সেটা নিয়ে আমি আমার প্রিভিউতে আলোচনা করেছি, এবং এই ব্যাপারটা ইমিডিয়েট ইম্প্যাক্ট হিসেবে যখন আসে, চোখের সামনে আসে, সবাই দেখতে পেরেছেন কি ঘটেছে সেই জায়গাটায়। সাইফুদ্দিন নামলেন যখন দলের একটা বিপজ্জনক অবস্থা, 25-26 রান লাগে 18 বল থেকে, সেই সময় সাইফুদ্দিন নেমেছেন এবং নেমেই প্রথম বলে একটা 4 হাঁকালেন, তারপর একটা 2 রান নিলেন, তারপর কাভারের উপর দিয়ে মার্ক আডায়ারকে যে ছক্কাটা তিনি মারলেন সেটা একটা স্টেটমেন্ট 6 ছিল। তখনও কিন্তু বাংলাদেশের একটা টালমাটাল অবস্থা, 9 বল থেকে আমাদের বোধহয় 13 রান লাগে বা এরকম একটা ইকুয়েশন ছিল। সো ওই জায়গায় সাইফুদ্দিন যখন কাভারের উপর দিয়ে সেই স্লোয়ার বলটা পিক করে, যে স্লোয়ার বলে নুরুল সোহান আউট হয়ে প্রায় বলটাকেই আবার ফেরত মারতে গিয়েছিলেন, বলে যদি ব্যাট লাগতো আমার কাছে মনে হয় তিনি শাস্তি পেতে পারতেন ম্যাচ রেফারির কাছ থেকে, এতটাই ফ্রাস্ট্রেটেড তিনি হয়েছেন। আমি আসবো সেই প্রসঙ্গগুলো, তাকে সাইফুদ্দিনের কথাটাকে শেষ করে নিই। তিনি যে কাভার ড্রাইভটা হাঁকিয়েছেন, স্লোয়ার বলটা পিক করে মাথা ঠান্ডা রেখে সলিড স্টেবল বেজে দাঁড়িয়ে, তার কিন্তু খুব বেশি বল খেলতে হয়নি, তিনি 7 বল থেকে 17 রানে অপরাজিত ছিলেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে বের হয়েছেন। যে ম্যাচটা সহজে জেতা যেত সেটা কঠিন করে হলেও অন্তত সাইফুদ্দিন এক প্রান্তে টিকে থাকাতে একটা আত্মবিশ্বাস বাংলাদেশ পেয়েছে যে ম্যাচটা বের করে নেওয়া যায়। সো ওভারঅল আপনি মিডল অর্ডারের বাদবাকি ব্যাটারদের কথা বলতে পারেন। তানজিদ তামিম শুরুতে রান আউট হয়ে গেছেন, আনফর্চুনেট ছিল, স্টার্টটা ভালো পেয়েছিলেন পারভেজ ইমন, তানজিদ তামিম টাইমিং করতে পারছিলেন না, তবে রান আউট হয়েছেন। এবং তারপর যখন তামিম আউট হয়ে যান তখন লিটন এবং ইমনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ আমরা দেখতে পাই। ইমন তার স্বভাবগত যেই ব্যাটিংটা সেটাই তিনি করে গেছেন। আজকে যেভাবে ব্যাট করছিলেন একটা পর্যায়ে মনে হচ্ছিল যে তিনি যদি শেষ পর্যন্ত থাকেন হয়তো একটা সেঞ্চুরিও পেয়ে যেতে পারেন, বাট টিকতে পারেননি। বেশ কয়েকটা ডট বল খেলার পর তিনি যেভাবে সাধারণত ফ্রাস্ট্রেটেড হয়ে যান সেটাই হয়েছেন, এবং একটা রিভার্স সুইপ খেলতে গিয়ে তিনি ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন সার্কেলের ভেতরে। সো সেটা পড়ে যাওয়ার পরও যখন সাইফ আসলেন, সাইফ লিটনের মধ্যে পার্টনারশিপ চলছে, 7-7.5 করে লাগে প্রতি ওভারে, দুজনই কিন্তু খুব আরামের সঙ্গে ব্যাপারটা করে ফেলছিলেন। মাঝখান দিয়ে কিছু ড্রামাও আমরা দেখেছি। ফর এক্সাম্পল, সাইফ আসার সঙ্গে সঙ্গে তিনি 0 রানে ছিলেন, একটা কাভার ড্রাইভ খেলেছিলেন, সেটা পল স্টার্লিং কাভারে এক হাতে ক্যাচটা প্রায় ধরে ফেলেছিলেন। ক্যাচটা ধরলে ব্যাপারটা হয়তো অন্যরকম হতে পারতো, কারণ সেই লাইফটা পাওয়ার পর সাইফ কিন্তু অন্তত 22টা রান কন্ট্রিবিউট করেছেন দলে এবং লিটনের সাথে একটা 50 পার্টনারশিপও করেছেন। লিটন দাস তিনিও খানিকটা লাকি বলা যায়, একটা পুল শট খেলেছিলেন, যে পুল শটটা ডিপ মিড উইকেটে ডেলাইনি প্রথম দফায় ক্যাচটা ধরে দেখছিলেন যে তিনি বের হয়ে যাচ্ছেন, পরবর্তীতে হাত থেকে বলটা উড়িয়ে রেখে বাউন্ডারি সীমানার ভেতরে থেকেই ক্যাচটা রিসিভ করেছেন। কিন্তু আনফর্চুনেটলি তার একটা রুমাল যেটা নিয়ে রেখেছিলেন তিনি বল মোছার জন্য, সেটা তার প্যান্টের পেছনের দিকে ছিল এবং সেই রুমালটা সামহাও ভেসে ওই বাউন্ডারি লাইন ছুঁয়ে গিয়েছিল যখন তিনি ক্যাচটা ধরেছেন। সেইভাবে করে লিটন দাস আউট হওয়ার জায়গায় উল্টো 6টা রান পেয়েছেন। সো ওই জায়গাতে আমার কাছে বলবো যে আয়ারল্যান্ড ডেফিনেটলি অনেক আনলাকি ছিল, বাংলাদেশ খানিকটা লাকি ছিল, লিটন লাকি ছিলেন, শেষ পর্যন্ত একটা 50 তুলে নিয়েছেন যেটা তার জন্য প্রয়োজন। অনেক দিন যাবৎ মনে হচ্ছিল তিনি ফর্মে নেই, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও রান পাননি সেভাবে, এই ম্যাচটাতে প্রয়োজন ছিল তার দাঁড়িয়ে যাওয়া, সেটা তিনি করেছেন। 34 বল থেকে 50, তার টি20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের 16তম 50 তিনি করেছেন। তবে লিটনও তার পরপরই আউট হয়ে যান, এলবিডব্লিউর ফাঁদে তিনি পড়েছিলেন এবং রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি। লিটন যখন আউট হলেন তখন তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান। সো এই জায়গাটায় ম্যাচটা কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা, 33 রান লাগবে 30 বল থেকে, এরকম একটা ইকুয়েশনে সোহান এবং তাওহিদ হৃদয় জুটিবদ্ধ হয়েছেন।
ডটের পর ডট খেলে নিজেদেরকে প্রেসারে ফেললেন দুজনই, এবং একটা পর্যায়ে গিয়ে তাওহিদ হৃদয় একটা কুইক সিঙ্গেল নিতে গিয়ে রান আউটের শিকার হয়ে গেছেন, এবং তাওহিদ হৃদয় সহ তানজিদ তামিম সহ দুজন আজকে রান আউটের শিকার হয়েছেন। সো নুরুল হাসান সোহান তারপর কি করলেন, তিনি একটা অফ স্টাম্পের বাইরের স্লোয়ার ডেলিভারি পিক করতে পারেননি, আগে ভাগে শট খেলেছেন, বটম এজে লেগে ড্র্যাগ ডাউন হয়ে স্টাম্পটা ভেঙেছে, বোল্ড হয়ে গিয়েছেন, তিনি নিজের উপর খুব বিরক্তি দেখাচ্ছেন। সো আমার কাছে না আসলে নুরুল সোহান কিংবা জাকের আলী অনিক, ইভেন শেখ মেহেদী, তাদের কাছ থেকে না খুব একটা কনফিডেন্স পাওয়া যায় না যে তারা বুদ্ধিমত্তার সঙ্গে বলগুলোর মেরিট বিবেচনা করে প্রথম বল থেকে মেরে খেলতে পারবেন। ওই ব্যাপারটা না, ওই ফিলিংটা পাই না সামহাও। ন্যাশনাল টিমের কালার্সে নুরুল হাসান সোহান আনফর্চুনেটলি তিনি আবারও আজকে ফ্লপ করেছেন, এবং হয়তো তার এক্সপ্রেশনটা আউট হয়ে যাওয়ার পর সেটাই একটা প্রমাণ যে তিনি নিজেও জানেন একটা বড় সুযোগ হাতছাড়া করেছেন। ম্যাচটা জিতিয়ে বের হতে পারলে নিশ্চয়ই তার জন্য একটা পজিটিভ দিক থাকতো, তবে তিনি পারেননি। 7 বল থেকে 5 রান করে নুরুল সোহান আউট হয়ে গেলেন। 6টা উইকেট পড়ে গেছে। সাইফুদ্দিন নেমেছেন, একদিকে শেখ মেহেদী আছেন। শেখ মেহেদী সিঙ্গেল নিয়েছিলেন, সাইফুদ্দিনের পর প্রথম বল থেকেই মারা শুরু করে দিলেন, যেটা বললাম যে 7 বল থেকে 17 করেছেন, একটা ছক্কা, সেই সাথে 2টো 4-এর মার। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে সাইফুদ্দিনের এই ইনিংসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এবং তিনি শেষ মুহূর্তে এই মোমেন্টামটা না দিলে এমনও হতে পারতো বাংলাদেশ হেরেও যেতে পারতো, ম্যাচটা টাইড হয়ে সুপার ওভারেও যেতে পারতো, অনেক কিছু হতে পারতো। সো সাইফুদ্দিন বাঁচিয়েছেন একদিক থেকে, আমি বলবো তার এই ব্যাটিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাকে শুধুমাত্র এই ম্যাচে এক্সপেরিমেন্ট করার জন্য না, সামনের ম্যাচগুলো থেকেও তাকে অ্যাজ এ নাম্বার 7 আমরা যদি সিরিয়াসলি চিন্তা করি, তাকে যদি সে রোলটা দিয়ে বলে দেওয়া হয় যে সাইফ ইউ বি প্রিপেয়ার্ড, তোমার কিন্তু কনসেন্ট্রেট করতে হবে ব্যাটিংয়েও, অ্যাজ নাম্বার 7 তুমি অ্যাজ এ লেফট হ্যান্ডেড ব্যাটার ফিনিশার রোলে তোমার কন্ট্রিবিউট করতে হবে টপ 6-এর সাথে, এরকম একটা রোল পেলে বোধ হয় সাইফুদ্দিনের জন্য প্ল্যানিং করাটাও সুবিধা হবে, তার প্রস্তুতি নেওয়াটাও সুবিধা হবে। এভাবে জাস্ট কয়েকটা ঝড়ের বেগে ইনিংস খেলবেন পারবেন, তারপর আবার একদিন খারাপ করলেই তাকে বাদ দিয়ে দেওয়া হবে, এইভাবে চিন্তা করলে কিন্তু একটা সমস্যাই হতে পারে বাংলাদেশের জন্য। যাই হোক, ম্যাচটা বাংলাদেশ জিতেছে, সাইফুদ্দিনও ভালো করেছেন এবং তিনি তার ব্যাটিংয়ের স্বাক্ষরটা অন্তত রাখলেন আরও একটা ম্যাচে। আশা করবো যে এইগুলো দেখার পর অ্যাটলিস্ট ফিল সিমন্স কিংবা মোহাম্মদ আশরাফুল বা অন্য যারা রয়েছেন, আশরাফুলকে অ্যাটলিস্ট ধরতে পারি, ফিল সিমন্স তো অনেকদিন ধরে আছেন, যে যারা নতুন আছেন তারা একটা নতুন পার্সপেক্টিভ দেখ টিম ম্যানেজমেন্টকে, এই আইডিয়াটা দেখ যে সাইফুদ্দিনকে আমরা সিরিয়াসলি অ্যাজ এ নাম্বার 7 ব্যাটার চিন্তা করতে পারি যদি শামীমকে আমরা স্কোয়াডে না রাখতে চাই। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট করে, এবং সেই সাথে আপনারা এই ম্যাচ জয় নিয়ে, এই রান চেসটা নিয়ে আপনাদের কি মনে হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। এবং আয়ারল্যান্ড বাংলাদেশ শেষ যেই T20 ম্যাচটা হবে সেটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, কারণ সেটাই হবে সিরিজ ডিসাইডার।